বেশ কাল থেকে মোটামুটি মোহনবাগানের ইরান যাওয়া নিয়ে ট্রাক্টর এসির বিরুদ্ধে খেলা নিয়ে বিভিন্ন রকম জল্পনা এখনো অবধি জারি রয়েছে এবং খুব সিম্পল ব্যাপার, কারণ বেশ কিছু সমস্যা রয়েছে যেটা নিয়ে কথা বলেছি এর আগে। সেখানে যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট আপাতত খারাপ হয়ে রয়েছে, বিভিন্ন ধরনের ঘটনা ঘটছে এবং সবথেকে বড় কথা যে ইরানের যারা আপাতত শাসক রয়েছে তারাও কিন্তু 5 দিন সমস্ত কিছু বন্ধ করে রেখেছেন, এরকমই বার্তা দেওয়া হয়েছে। তো এই অবস্থাতে দাঁড়িয়ে মোহনবাগান তারা কি যাওয়ার ছাড়পত্র পাবে? সমস্ত ধরনের গভর্নমেন্টের যা কিছু ক্লিয়ারেন্সেস রয়েছে সব কিছু নিয়ে যেতে পারবে, নাকি অন্য কোনো অপশনস আপাতত এফসির তরফ থেকে আসলেও আসতে পারে? রুল কি বলছে ইন ডিটেলস অবশ্যই কথা বলবো, এবং তার পাশাপাশি ইস্ট বেঙ্গলের কার্লোস কোয়াদ্রাতকে যদি সরানো হয় তাহলে নতুন কোচ নিয়ে কিন্তু জল্পনা শুরু হয়েছে। ঠিক ভুল কি হতে পারে বা সম্ভাবনা কতটা রয়েছে সব কিছু নিয়ে ভিডিওতে কথা বলবো। দেখো, প্রথম কথা অবশ্যই মোহনবাগান এবং তার এই মুহূর্তে যা অবস্থা, প্রথমে যেটা সমস্যা ছিল যে বেশ কিছু বিদেশি প্লেয়ার রয়েছে যাদের ইরানের সাথে, তাদের দেশের সাথে ইরানের সম্পর্ক ভালো না এবং তাদেরকে মোটামুটি ইরান যেতে বাধা দেওয়া থাকে। এটা যে কোনো দেশের একজন সিটিজেন মানবেন কি মানবেন না সেটা তার ব্যাপার রয়েছে। ন্যাচারালি ভিসা পেতে কোনো প্রবলেম নেই, ভিসা পেয়ে যাবে তারা, কিন্তু তারা যাবেন কি যাবেন না এটা পুরোপুরি ডিপেন্ড করছে সেই ইন্ডিভিজুয়াল পার্সনদের উপরে। এবার যেহেতু এটা একটা স্পোর্ট এবং কোথাও একটা অন্য ধরনের কমিটমেন্ট থাকে, একটা ক্লাবে যখন একটা প্লেয়ার সই করে তখন সেই ক্ষেত্রে প্লেয়াররা যাবে অনেকে, এরকম একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। আমাদের ডোমেস্টিক প্লেয়ারদের ক্ষেত্রে আগেও প্রবলেম ছিল না, এখনও অবধি ভিসা সংক্রান্ত প্রবলেম নেই। কিন্তু এর মাঝে ইরানে যে সমস্যা তৈরি হয়েছে, ইসরায়েলের সাথে ইরান বা ইসরায়েলের সাথে লেবাননের যে আপাতত মোটামুটি যুদ্ধ চলছে বলা চলে, এবং ইসরায়েল যারা ভীষণভাবে একটা স্ট্রং দেশ, তারা এই মুহূর্তে চাইছে যে যারা ইসরায়েলের ওপর বিভিন্নভাবে আক্রমণ নিয়ে আসে, যে ধরনের জঙ্গি গোষ্ঠীগুলো আক্রমণ চালায় এবং ইসরায়েলকে অশান্ত করে রাখার চেষ্টা করে, তাদেরকে ধীরে 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 শেষ করার। এবং একজন খুব সুস্থ নাগরিক হিসাবে, সুস্থ একজন এই পৃথিবীর বাসিন্দা হিসাবে আমরা সবাই চাই যে জঙ্গিপনা এই জিনিসটা যেন পৃথিবীর কোনো দেশের কোনো কোণাতে না থাকতে পারে। এবং সেই জায়গা থেকে আমাদের অন্ততপক্ষে ভারতবাসী হিসাবে অলওয়েজ ইসরায়েলের প্রতি একটা সমর্থন থাকে, যে তারা যেভাবে স্ট্রাগল করে নিজেরা আজকে দাঁড়িয়েছে এবং দাঁড়িয়ে থাকার পরে তারা যেভাবে একের পর এক বিভিন্ন জঙ্গি গোষ্ঠীকে খতম করে, এবং লাস্ট কয়েকদিন আগেও যেটা ঘটেছে সেটা ভীষণভাবে একটা বাহবার জায়গা। যদিও ঠিক আছে, চলো সেটা একটা জিও পলিটিক্যাল ব্যাপার, এখানের সাথে তার কোনো রকম সম্পর্ক নেই, আমার পয়েন্ট অফ ভিউর সাথে সবার মিলবে এরকম কোনো ব্যাপার না। আমি আমার নিজের ওপিনিয়নটা দিলাম, আমি জানি যে হয়তো সবার সাথে সেটা নাও মিলতে পারে, কেউ ইসরায়েলকে সমর্থন নাও করতে পারে, কারো প্যালেস্তাইন পছন্দ হতে পারে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু সেটা পুরোপুরি একটা ডিফারেন্ট অ্যাসপেক্ট। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে সমস্যাটা চলছে, যেটা একটা পাশে রয়েছে, সেই জায়গা থেকে অনেক দিন আগে আমাদের দেশের সরকারের তরফ থেকে আমাদের সিটিজেনদের জন্য, আমাদের নাগরিকদের জন্য বেশ কিছু দেশে যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ ছিল, যার মধ্যে অবশ্যই নাম ছিল ইরানের। কারণ সেখানে পলিটিক্যাল কনফ্লিক্ট এবং সেখানে আপাতত যে ধরনের বিভিন্ন রকম আনস্টেবল সিচুয়েশন, সেটা আমাদের দেশের সরকার চায় না। অনেক দিন আগে থেকেই বিভিন্ন বিষয় তৈরি হয়েছিল যে কোনো রকম ওই পরিস্থিতির মধ্যে আমরা গিয়ে জড়াই বা আমাদের জন্য কোথাও সেখানে সেফটি বা সিকিউরিটির প্রবলেম হয়ে যাক। এবার ব্যাপারটা হচ্ছে এরকম বহু দেশের সাথে বহু দেশের এই ধরনের শীতল সম্পর্ক থাকে, বিভিন্ন রকম তাপ উত্তাপ নিয়ে সব কিছু এগিয়ে যায়। যেমন খুব পরিষ্কার করে বলা ভালো যে আমাদের যেমন পাকিস্তানে যাওয়ার ক্ষেত্রে বিভিন্ন রকমের বিধিনিষেধ রয়েছে। এবার যদি পাকিস্তানে একটা টুর্নামেন্ট হয় যে সেখানে যেতেই হবে, আর যদি ফাইনালি আমরা এখান থেকে না যাই, সেটা যে কোনো টিম হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে তাও কাউকে দোষ দিয়ে লাভ নেই, কারণ সেখানে সেফটি হচ্ছে সবচেয়ে বড় কথা। দেখো, স্পোর্ট থাকবে, নিশ্চিতভাবেই থাকবে, আজকে এই টিম কালকে ওই টিম পরশু সেই টিম থাকবে, কিন্তু আলটিমেট দিনের শেষে একটা সরকারের কাছে বা যে কোনো একটা সংস্থার কাছে, এক্ষেত্রে যেহেতু মোহনবাগান লায়াবেল হতে পারে যদি কোনো ধরনের সেফটি বা সিকিউরিটি ব্রিচ হয়ে যায়, কারো যদি কোনো রকম আঘাত এসে যায়, ক্ষতি হয়ে যায়, সেই ক্ষেত্রে তারা দায়ী থাকবে। তো সেই ক্ষেত্রে যে কোনো একজন মানুষের জীবন কিন্তু আগে, ফুটবল থাকবে নিশ্চিতভাবেই থাকবে, কিন্তু মানুষের জীবনটা আগে। আমরা এর আগেও দেখেছি যে ফুটবল বা যে কোনো স্পোর্টকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের ঘটনা ঘটেছে এবং তারপর বহু মানুষ কিন্তু তার ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এটা হচ্ছে একটা পয়েন্ট, সেটা হচ্ছে আপাতত ইরানের যে সমস্যা সেই সমস্যাকে সামনে রেখে। নাম্বার টু, সেটা হচ্ছে কাল থেকে পরিষ্কারভাবে একটা জিনিস উঠে আসে যে আলটিমেট এই যে সিকিউরিটি প্রবলেমটা রয়েছে, এর ফলে মোহনবাগান যেতে পারবে না। মোহনবাগানের যাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে। প্রথমেই জানা যায় যে
আমাদের এখান থেকে মানে আমাদের গভর্নমেন্ট থেকে ভিসাই নাকি ক্লিয়ার হয়নি, সেটা ঠিক না, ভিসা হয়ে গেছিল। কিন্তু যেহেতু ওখানে সিচুয়েশনটা স্টেবল নয়, কারণ ভিসা অনেকদিন আগে থেকে তৈরি করতে হয়, রাতারাতি ভিসা এই ক্ষেত্রে হয় না। ওখানে সিচুয়েশনটা যেহেতু স্টেবল নয়, ওখানে যেহেতু এই ধরনের প্রবলেম রয়েছে এবং ওখানে যারা ইরানের শাসক গোষ্ঠী রয়েছে, যে এমির রয়েছেন, তিনি কিন্তু জানিয়েছিলেন যে যে ঘটনা ঘটেছে, ইসরায়েল যা করেছে তার এফেক্টে ইরানে কিন্তু 5 দিনের জন্য সমস্ত কিছু বন্ধ থাকছে। তো এমতো অবস্থায় কোনোভাবেই কিন্তু একটা ইন্ডিয়ান টিম সেখানে গিয়ে আলটিমেট মাঠে হাজির হতে পারবে না। এবার থার্ড জিনিসটা হচ্ছে যে এর ফলে মোহনবাগান ম্যানেজমেন্ট তারা এফসির কাছে রিচ করে এবং প্রথমে আর্জি জানায় যে একটা নিউট্রাল ভেন্যু যেখানে কোনো রকম সমস্যা নেই, ট্রাক্টর এসসি তারাও আসতে পারবে, মোহনবাগান তারাও যেতে পারবে, এরকম একটা নিউট্রাল ভেন্যু সেখানে ম্যাচটা দেওয়ার। এবার এএফসি এখনও অবধি এটা নিয়ে কোনো রকম ডিসিশন নেয়নি। এএফসি কিন্তু ওয়াকিবহল যে ইরানে এই সমস্যাটা রয়েছে। হ্যাঁ, হয়তো অনেক টিম সেখানে ভিজিট করছে, অনেক টিম খেলছে বা অন্যান্য বিভিন্ন টুর্নামেন্ট হচ্ছে, সেই সমস্ত কিছু হচ্ছে, কিন্তু সেটা আরও কয়েকদিন আগে হয়ে গেছে। বা এই যে সিচুয়েশনটা হঠাৎ করে তৈরি হয়েছে পরশু দিনকে যে ঘটনা ঘটেছে, তার আগে কিন্তু সবটা মিটে গেছে। তো নতুন কোনো ব্যাপার না যে আগেরটা হওয়ার ফলে এই নতুন জিনিসগুলো হচ্ছে, এটা একদম টাটকা ব্যাপার। টাটকা সমস্যার জন্যই কিন্তু মোহনবাগানের এই সমস্যাটা হয়েছে। এবার এখানে ব্যাপার যে এএফসি তাদের নিয়মে কি রয়েছে, খুব পরিষ্কারভাবে বলতে গেলে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ছাড়া, যে ইরানে প্রচুর বন্যা হয়ে গেছে বা ইরানের ঝড় সাইক্লোনের জন্য সমস্ত কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে, এছাড়া কোনোভাবে কিন্তু ম্যাচ পোস্টপোন হয় না বা ম্যাচ রিশিডিউলড হয় না। এবং যদি তাদের নিজেদের দেশের মধ্যে কোনো ধরনের সিভিল ওয়ার চলে, সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচ শিফট হয়ে যায়। আমরা এর আগে বহু দেশের ক্ষেত্রে দেখেছি যে সেখানে ম্যাচ হয়নি, অন্য দেশে ম্যাচ হয়েছে। এক্সাম্পল হিসাবে প্যালেস্তাইনের ক্লাব, তারা কিন্তু প্যালেস্তাইনে খেলে না, তারা অন্য দেশের ক্লাব, অন্য দেশের মাঠ ইউজ করে। তো এই ঘটনা কিন্তু ঘটেছে এফসিতে, কারণ সেখানে যে তাদের নিজেদের সিচুয়েশন সেটাই কিন্তু ঠিকঠাক ছিল না, অনবরত একটা অন্য দেশের সাথে যুদ্ধ অলওয়েজ লেগেছিল। কিন্তু এই ক্ষেত্রে যেটা মেন সমস্যা, এখানে ইরানের সমস্যাটা অন্য দেশের সাথে, ঘটনাটা ঘটেছে আবার অন্য দেশে, কিন্তু ব্যাপারটা পুরো ইরানকে কেন্দ্র করে। অর্থাৎ এখানে এএফসি ডিরেক্টলি কিন্তু চাইলেও ইরানকে ক্ষতিগ্রস্ত দেশ হিসাবে বা আনস্টেবল দেশ হিসাবে দেখিয়ে আপাতত অন্য কোনো ভেন্যু ঠিক করতে পারবে না, যতক্ষণ না এখানে ট্রাক্টর এসি তারাও একই জায়গাতে রিচ করছে যে চলো ম্যাচটা অন্তত হোক এবং একটা নিউট্রাল ভেন্যুতে হোক, দরকার হলে রিশিডিউল করে অন্য একটা ডেটে হোক। এবার নেক্সট যে ব্যাপারটা, সেটা ট্রাক্টরের তরফ থেকে একটা ফেসবুকে পোস্ট করা হয়, যেটা বহু জায়গাতে ছড়িয়ে যায় আস্তে আস্তে, এবং সেটা নিয়ে মোটামুটি দুটো ভাগ হয়ে যায় মন্তব্যের ক্ষেত্রে। আমি নিজের মতো করে বলার চেষ্টা করব। ট্রাক্টর তারা পরিষ্কারভাবে জানায় যে মোহনবাগান এখানে ভয় পাচ্ছে, মোহনবাগান 10-0 গোলে হারবে, মোহনবাগান ভয় পাচ্ছে 1 লাখের যে দর্শক সংখ্যা রয়েছে মাঠে সেটা ফেস করতে, মোহনবাগান ট্রাক্টরের ক্ষমতাকে ভয় পাচ্ছে, এবং সর্বোপরি মোহনবাগান নাকি আলটিমেট যেটা দেওয়া হয়েছিল একটা অপশন যে আজারবাইজানে খেলা হতে পারে, সেটা থেকেও মোহনবাগান পিছিয়ে আসছে। তাহলে এখানে গ্রাউন্ড রিয়েলিটি হচ্ছে যে আজারবাইজানের নাম কিন্তু উঠেছিল, অপশন হিসেবে উঠেছিল, কিন্তু এফসি তরফ থেকে এখনো অবধি মান্যতা পাওয়া যায়নি। এবং আজারবাইজানের সিচুয়েশনও কিন্তু খুব একটা ভালো না, এটাও মাথায় রাখতে হবে। সেখানেও যে ভেন্যুটা ঠিক করা হচ্ছে সেখানেও কিন্তু সিচুয়েশন খুব একটা ভালো না। এই ক্ষেত্রে যেখানে কোনো ধরনের পলিটিক্যাল আনস্টেবিলিটি নেই, যেখানে পুরোপুরি দেশ শান্তি রয়েছে, এই রকম একটা জায়গা কিন্তু মোহনবাগান চেয়েছিল। এবং এই পোস্ট নিয়ে মোটামুটি দুটো ভাগে পুরো ব্যাপারটা ভাগ হয়ে যায় আজকে সোশ্যাল মিডিয়াতে। এক পক্ষ বলে যে হ্যাঁ চলো ঠিক কথাই, মোহনবাগান এখানে ভয় পাচ্ছে, মোহনবাগানের লেজ ফেজ গুটিয়ে গেছে ভাই ইরানে যেতে, ট্রাক্টরকে ফেস করতে, অলরেডি বেঙ্গালুরুর কাছে 3-0 গোলে হেরেছে, 10-0 গোলে কে হারতে চাইবে। আরেক পক্ষ মনে করে যে না, ফুটবলের ওপরে মানুষের জীবন অনেক বেশি ইম্পর্টেন্ট, এখানে মোহনবাগান কেন, ভারতবর্ষে যে কোনো ক্লাব হলেই তাদের কোনো যাওয়ার প্রয়োজন নেই বা ছিল না, এবং সেই ক্ষেত্রে তারা অলওয়েজ প্লেয়ারদের যে সেফটি রয়েছে, হিউম্যান যে সেফটিটা রয়েছে, সেটাকেই প্রায়োরিটি দেবে। তাহলে এখানে পরিষ্কার বলে রাখা ভালো যে ইরান কিন্তু এখানে যে খোঁচাটা মারছে, সেই খোঁচাটা কিন্তু মারছে আলটিমেট ইন্ডিয়াকে, আমাদের দেশকে মারছে। কারণ অলরেডি আমাদের এখানে এপ্রিল এবং মে মাসে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স থেকে রীতিমতো গেজেট বার করে জানিয়ে দেওয়া হয়েছিল যে ইরানে ভিজিট করতে গেলে বা ইরানে ট্রাভেল করতে গেলে সেফটি বা সিকিউরিটি কিন্তু কনসার্নিং পার্ট হয়ে থাকবে, সমস্যা থাকতে পারে এবং সেখানে না যাওয়াটা বেটার হতে পারে। এবার দেখো, আমাদের দেশ থেকে বহু মানুষ ইরান ঘুরতে যান, সেখানে বিভিন্ন রকম ব্যবসার পারপাসে অনেক মানুষ যায়, সেটা যখন একটা দেশ থেকে তাকে থামানো হচ্ছে, বন্ধ করা হচ্ছে, তো সেই জায়গাতে কিন্তু কিছুটা ক্ষতি সেই দেশের হচ্ছে। এটা কোনো দেশই চাইবে না যে এই ক্ষতিটা লং রানে হোক। তো এই খোঁচাটা কিন্তু পুরোপুরি আমার দেশকে,
এটা হয়তো মোহনবাগান সেখানে তাদের কাছে আপাতত শ্রীখণ্ডীর মতো, যে মোহনবাগানের সাথে ট্রাক্টরের খেলা রয়েছে। এখানে পুরো টার্গেটটা হচ্ছে পুরোপুরি আমাদের দেশটা। ইন্ডিয়াকে এখানে টার্গেটটা করো। ইন্ডিয়াকে যদি টার্গেট করে এখানে একটু উস্কে দেওয়া যায়, একটু যদি সেন্টিমেন্টাল এই ধরনের কথা বলা যায়, তাহলে হয়তো ব্যাপারটা আরেকটু মানে থিতিয়ে যেতে পারে। আমাদের এখান থেকে আবারও যে ট্রাভেলের ব্যাপারটা ছিল বা বিজনেসের ব্যাপারটা ছিল, সেটা খুব স্মুথলি এগিয়ে যেতে পারে। তবে হ্যাঁ, ইন দ্য মেইন টাইম এর মাঝখানে কিন্তু বহু ইনসিডেন্ট ঘটেছে। এরকম না যে ইরান এর মাঝখানে কেউ যায়নি, কোনো ধরনের ব্যবসায়িক সম্পর্ক ছিল না, কোনো টুর্নামেন্ট, কোনো আনঅফিসিয়াল অফিসিয়াল টুর্নামেন্টে আমাদের দেশ থেকে কেউ যায়নি, এরকম কিন্তু না। সব কিছু হয়েছে, কিন্তু খুব লিমিটেড ওয়েতে হয়েছে। এবার যেটা ফাইনাল ব্যাপার, যে এরপর কি হতে পারে, খুব পরিষ্কারভাবে সবার জানার ইচ্ছা। এত তো মানে চারদিকে ভাট শুনে আমাদের সিরিয়াসলি কিছু লাভ নেই। যে যার মতো করে যা কিছু থিওরি খাড়া করতে চাইছে তার মতো ব্যাপার। আল্টিমেট ব্যাপারটা হচ্ছে কী হতে পারে, এখানে দুটো জিনিস হতে পারে খুব সোজা কথায়। নাম্বার ওয়ান, যে এএফসি যদি ফাইনালি মনে করে, তারা করবে কিনা ডাউট রয়েছে। ইরানের মতো দেশ, এশিয়ান জায়ান্ট একটা দেশ, তারা র্যাঙ্কিংয়ের ভিত্তিতে সত্যিই প্রভাবশালী সব দিক থেকেই, তারা ফুটবলে অনেক বেশি এগিয়ে, তাদের ক্লাবগুলো থেকে অনেক বেশি রেভিনিউ জেনারেট করে এএফসি। ইরান ফুটবল থেকে রেভিনিউ জেনারেশন হয়, সব ঠিক কথা। তারা মনে করবে কিনা সন্দেহ রয়েছে। যদি তারা মনে করে যে না সত্যিই সিচুয়েশন খারাপ রয়েছে এবং একটা ইন্ডিয়ান ক্লাবকে এখানে ডেকে এনে বিপদের মুখে ফেলার কোনো যুক্তি নেই, দরকার হলে এই ম্যাচটা রিশিডিউল করে পরে হবে, ইরানেই হবে, কিন্তু পরে হবে, যদি তারা মনে করে তাহলে সেটা করতে পারে। আর সেকেন্ড অপশন হচ্ছে যে সোজা কথায় এই ম্যাচটা হবে না, ম্যাচটা বাতিল হয়ে যাচ্ছে। মোহনবাগান যেহেতু বলে দিয়েছে যে সিকিউরিটি যা প্রবলেম রয়েছে সেটাকে মাথায় নিয়েও মোহনবাগান আপাতত ট্রাভেল করবে না। যদি সব ধরনের সিকিউরিটি আমাদের এখানে গভর্নমেন্ট থেকে অ্যালাউ করে দেওয়া হয় যে চলো ঠিক আছে, যেতে কোনো বাধা নেই, পুরো টিম যেতে পারবে, সমস্ত কোচিং স্টাফ রয়েছে, সাপোর্ট স্টাফ রয়েছে, ম্যানেজমেন্টের স্টাফ রয়েছে, সবাই যেতে পারবে। কারণ বিদেশে যাওয়া মানে কিন্তু প্রচুর একটা বড় টিম নিয়ে যেতে হয়, বহু ধরনের মানুষরা কিন্তু জড়িত থাকেন সেই জায়গাতে। তখন কোথাও আলটিমেট মোহনবাগান যেতে পারে। আদারওয়াইজ যদি মোহনবাগান না যায়, তাহলে এফসির তরফ থেকে ইন সিম্পল ওয়ে ট্রাক্টরের থেকে এই ম্যাচটা ওয়াক ওভার দেওয়া হবে, 3-0 একটা রেজাল্ট দেওয়া হবে এবং 3 পয়েন্ট দেওয়া হবে, খুব পরিষ্কার কথাতে। এবং এই ক্ষেত্রে মোহনবাগান যদি না যায়, তাহলে মোহনবাগানের উপর এএফসি কোনো ধরনের শাস্তি হয়তো নিয়েও আসতে পারে। কারণ ন্যাচারালি এএফসি পুরোপুরিভাবে ওয়েস্ট এশিয়া যেটা রয়েছে বা মিডল ইস্ট যেটাকে আমরা বলি, এই জায়গাটাতে পুরো কিন্তু কন্ট্রোলড হয়। তো আমাদের এখানে কিছু বলার নেই। আমরা আমাদের এই সাউথ এশিয়ান যে সাবকন্টিনেন্ট রয়েছে বা ইভেন ইস্ট এশিয়া রয়েছে, এশিয়ান রয়েছে, এই জায়গাগুলো থেকে কিচ্ছু কারো বলার নেই। এই জায়গাগুলো হচ্ছে পুরো ডমিনেটিং প্লেস, এখানে কারোর কোনো ভয়েস নেই। পুরো যা কিছু কন্ট্রোল হয় ওয়েস্ট এশিয়া থেকে, মিডল ইস্ট থেকে কন্ট্রোল হয়। তো সেই জায়গাটাকে ওরা কখনোই খ্যাপানোর চেষ্টা করবে না। তেলের টাকা রয়েছে, খুব সোজা কথায়, যেটা আমাদের বাকি এই দেশগুলো থেকে খুব বেশি নেই। জাপান, চীন, কোরিয়া রয়েছে, অস্ট্রেলিয়া রয়েছে, সেখান থেকে কিছুটা আর্নিং হয়, বাট ওদের মতো এতটা হিউজ না। তো এই জায়গা থেকে পুরো অ্যাডভান্টেজ কিন্তু ইরানের কাছে। তারা যা খুশি করতে পারে, এফসিও যা খুশি করতে পারে। আর আলটিমেট যেটা হতে পারে যে ম্যাক্সিমাম ম্যাচটা হলো না, এর বেশি আর কিছু হতে পারে না। মোহনবাগান ম্যানেজমেন্ট এখনও অবধি চেষ্টা করছে ম্যাচটা যাতে হয়। এএফসির সাথে কন্টিনিউয়াসলি কিন্তু কথা হচ্ছে, কন্টিনিউয়াসলি একটা কথা বলে একটা সলিউশন বার করার চেষ্টা হচ্ছে। বাট সত্যি বলছি, ম্যাচটা হবে কি না এখনও অবধি তার সম্ভাবনা 20 বাউ জলে কিন্তু পৌঁছে গেছে। ডুবে যায়নি এখনও, দেরি রয়েছে, বাট সিচুয়েশন কিন্তু অন্ততপক্ষে না হওয়ার দিকে এগিয়ে যাচ্ছে। এর পরে যে বিষয়টা রয়েছে সেই বিষয়টা অবশ্যই ইস্টবেঙ্গল রিলেটেড। অনেকে বলছে বা অনেকে হিস্ট্রি ঘেঁটে বলছে, আমি ইতিহাসে একটু কাঁচা, আমি সত্যিই জানি না। কারণ এত বছরের একটা ক্লাব বা আমাদের ক্লাবগুলো 3টে ক্লাবই এত বছরের ক্লাব, সবসময় সব হিস্ট্রি মাথার মধ্যে ঘোরে না। যারা কালচার করে তারা খুব ভালো করে জানে যে ইস্টবেঙ্গল নাকি এই প্রথম, ইস্টবেঙ্গলের হিস্ট্রিতে, এই 104 ইয়ার্সের হিস্ট্রিতে ইস্টবেঙ্গলেই প্রথম কোনো অফিসিয়াল টুর্নামেন্টে, লিগে প্রথম 3টে ম্যাচ ব্যাক টু ব্যাক হারলো। আমি জানি না এটা কতটা সত্যি বা কতটা সত্যি নয়। যদি এটা সত্যি নাও হয়, যদি এটা হয় যে এটা সেকেন্ড টাইম হলো কি থার্ড টাইম হলো, তাহলেও কিন্তু যে কোনো একজন ইস্টবেঙ্গল সমর্থকের কাছে এটা রীতিমতো ব্যথা পাওয়ার জায়গা যে ওপেনিং 3টে ম্যাচ ইস্টবেঙ্গল হারছে। এবং যদি টোটাল ক্যালকুলেট করা হয়, তাহলে লাস্ট 5টা ম্যাচ ইস্টবেঙ্গল স্ট্রেট ওয়েতে হারছে, কোনো রকম পেনাল্টি শুট আউট বা এরকম কোনো ব্যাপার না, স্ট্রেট ওয়েতে ইস্টবেঙ্গল হারছে। তাহলে পরিষ্কারভাবে এই জিনিসটা অন্ততপক্ষে সবাই বুঝতে পারছে যে কোচ কার্লোস কোয়াদ্রাত, তার কাছে একটা অলরেডি অ্যালার্ম গিয়ে পৌঁছে গেছে যে তোমার কাছে কিন্তু খুব লিমিটেড টাইম রয়েছে, অক্টোবর মাসটা তোমার কাছে সময় রয়েছে। কারণ 3টে ব্যাক টু ব্যাক ভাইটাল ম্যাচ রয়েছে। কি কি না, জামশেদপুরকে খেলতে হবে, সম্ভবত ওটা অ্যাওয়ে ম্যাচ রয়েছে, তারপরে ডার্বি রয়েছে, এবং তারপরে কি রয়েছে না, ওড়িশা এফসি রয়েছে। জামশেদপুর
তারা প্রথম দুটো ম্যাচে রীতিমতো ভালো ফুটবল খেলেছে, কালকে তারা হেরে গেছে ওড়িশার কাছে। দ্বিতীয় ম্যাচটা অক্টোবরে রয়েছে ডার্বি। ডার্বি যে কোনো সময়ে কিন্তু আনপ্রেডিক্টেবল, কী হতে পারে কেউ বলতে পারে না। যে টিম খারাপ পারফরমেন্স রয়েছে সেও জিতে যেতে পারে, যে টিম ভালো খেলছে তারাও হেরে যেতে পারে। আর এই ক্ষেত্রে ইস্টবেঙ্গল মোহনবাগান কালকেই বলেছি যে প্রায় দুটো আলাদা নৌকোতে একইভাবে এগিয়ে যাচ্ছে, জলের স্রোতটা একই, এই ডুবলো এই ডুবলো, এই গেল এরকম অবস্থাতে রয়েছে। তো সেই ক্ষেত্রে ডার্বি তো আনপ্রেডিক্টেবলের বাবা হয়ে গেছে আপাতত। তার আগে মোহনবাগান কীরকম খেলছে মোহামেডান স্পোর্টিংয়ের সাথে ডার্বিতে ম্যাটার করবে। থার্ড ম্যাচটা রয়েছে ওড়িশা এফসি, সেই জায়গাতেও কিন্তু ওড়িশা অনেক স্ট্রং টিম, যদিও তাদের প্রথম দুটো ম্যাচ একদম ভালো শুরু হয়নি, 2 ম্যাচে 0 পয়েন্ট, তারপরে তারা কামব্যাক করে জিতেছে এবং টিমটা মোটামুটি ভালো আবারও ছন্দে ফিরেছে। তো এমতো অবস্থায় অক্টোবরের এই 3টা আইএসএলের ম্যাচ শেষ হওয়ার পরে কিন্তু ইস্টবেঙ্গল চলে যাবে ভুটানে, সেখানে এফসি চ্যালেঞ্জ লিগের পরপর 3টে ম্যাচ রয়েছে এবং এই 3-3-6 ম্যাচ, এই 6টা ম্যাচ কিন্তু কার্লোস কোয়াদ্রাতের কাছে ভীষণভাবে ভাইটাল তার ইস্টবেঙ্গল চাকরিটা বাঁচানোর জন্য। এবং যদি তিনি বাঁচিয়ে ফেলতে পারেন তাহলে তো এত আলোচনা এত সম্ভাবনার কথা বলা বৃথা। আর যদি সেটা না হয় তাহলে কিন্তু যেটা শোনা যাচ্ছে যে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, যারা লিগাসি অফিসিয়ালস রয়েছেন এবং যারা ইনভেস্টর রয়েছেন, প্রত্যেকে কিন্তু কোচ খোঁজার কাজে আপাতত লেগেছেন এবং বেশ কিছু নাম যেটা হাজির হয়েছে তার মধ্যে সবথেকে ইন্টারেস্টিং নামটা, এবং যে নামটা মোটামুটি একটা প্রভাবশালী জায়গা থেকে এসেছে বলেই শোনা যাচ্ছে, সেই নামটা হয়তো আগামী দিনে কনসিডার হতে পারে। এবং সেই নাম কিন্তু বাঙালির অন্যতম চেনা নাম, সঞ্জয় সেন, যাকে এর আগে বহু জায়গাতে আমরা কোচিং করাতে দেখেছি। স্পেশালি তার দুটো জায়গার স্টিন্ট সব থেকে ভালো, একটা হচ্ছে চিরাগ ইউনাইটেড বা ইউনাইটেড এসসি যাই বলো, সেই জায়গাতে প্রয়াগ ইউনাইটেড সব জায়গাতেই, এবং তারপরে আরও ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মোহনবাগানে, মোহনবাগানের হয়ে আই লিগ তিনি জিতেছিলেন। এবং মোটামুটি যে কজন বাঙালি কোচকে শেষ আমরা মনে রেখেছি তার মধ্যে এই নামটা কিন্তু একদম ওপরের দিকে রয়েছে এবং তার প্রো লাইসেন্স হয়ে গেছে এফসির। কিন্তু একটা সমস্যা রয়েছে যে তিনি প্রায় 3 বছরের বেশি সময় কিন্তু কোচিং থেকে দূরে, তিনি কোচিংয়ের ধারে কাছে নেই। জুনিয়র ফুটবলেও কোথাও অফিসিয়ালি কোচিং করিয়েছেন কিনা সিরিয়াসলি জানি না। লাস্ট কিন্তু তার স্টেন্ট ছিল এটিকে মোহনবাগান, তখন এটিকে মোহনবাগান নাম ছিল, বর্তমানে মোহনবাগান সুপার জায়ান্টস। মোহনবাগানে তিনি অ্যান্তোনিও লোপেজ হাওয়াসের অ্যাসিস্ট্যান্ট কোচ হিসেবে ছিলেন। তারপর তিনি তার শারীরিক কিছু প্রবলেমের জন্য সেখান থেকে সরে আসেন, কোচিংয়ের পুরোপুরি দায়িত্ব ছাড়েন, তারপর তিনি ইউথ ফুটবলটাকেও দেখতেন, সেখান থেকেও বেরিয়ে আসেন এবং তারপর সেই সমস্যা কেটে যাওয়ার পর তিনি প্রো লাইসেন্সটা কমপ্লিট করেন এবং আপাতত তিনি কোথাও কিন্তু অফিসিয়ালি কোচিং করাচ্ছেন না। তো তার নামটা কিন্তু বারবার করে শোনা যাচ্ছে, জোরালোভাবে শোনা যাচ্ছে যে যদি কোনোভাবে কার্লোস কোয়াদ্রাত তার ডেডলাইনের মধ্যে তিনি তার নিজের চাকরি বাঁচাতে না পারেন, চাকরি বাঁচানোর থেকেও বড় কথা ইস্টবেঙ্গলকে তিনি যদি ভালো ছন্দে ফেরাতে না পারেন, তাহলে কিন্তু ইস্টবেঙ্গল নতুন কোচ খুব তাড়াতাড়ি নিয়োগ করে ফেলবে। কারণ খুব বেশি সময় অবধি কিন্তু ইস্টবেঙ্গল এই যে একটা অবস্থায় চলছে, একটা খারাপ সিচুয়েশনে রয়েছে, সেটাকে কন্টিনিউ করতে চাইবে না। ওপেনিং 3টে ম্যাচ থেকে অলরেডি 0 পয়েন্ট, অক্টোবরে 3টে ভাইটাল ম্যাচ রয়েছে, এএফসি চ্যালেঞ্জ লিগের 3টে ম্যাচ ভাইটাল রয়েছে, সেই অবধি হয়তো কার্লোস কোয়াদ্রাত তিনি টিকে গেলেন। তারপরে তিনি যদি আর ভালো কিছু না করতে পারেন তাহলে ইস্টবেঙ্গলকে নতুন কিছু ভাবনা চিন্তা করতে হবে এবং তার সম্ভাবনা এই মুহূর্তে প্রায় জোরালো হচ্ছে। এবার এখানে ব্যাপারটা হচ্ছে যে আগামী দিনে কার্লোস কোয়াদ্রাত তার কতটা চাকরি বাঁচাতে তিনি পারবেন সবটার উপরে পুরোটা ডিপেন্ড করছে। কিন্তু তার আগে যে জিনিসটা তাকে করতে হবে যে প্রপার একটা গেম প্লে তাকে রেডি করতে হবে, প্লেয়ারদের সাথে প্লেয়ারদের যে কমিউনিকেশন রয়েছে, যে রিলেশন রয়েছে, যে বন্ডিং রয়েছে, সেটাকে খুব ইমিডিয়েট ওয়েতে তৈরি করতে হবে। খেলা দেখে বারবার মনে হচ্ছে যে একজন প্লেয়ারকে হয়তো চেনেই না, জানেই না, বোঝেই না কীরকম প্লেয়ার, যে যার নিজের মতো করে খেলছে। এটা ন্যাচারালি আমরা ইস্টবেঙ্গলের খেলা থেকে দেখতে চাই না। এই জায়গা থেকে ইস্টবেঙ্গলকে তাকে ফিরিয়ে আনতে হবে, ভালো ছন্দে নিয়ে আসতে হবে, কারণ তার মধ্যে সেই কোয়ালিটি রয়েছে। তিনি এতটাও খারাপ কোচ না, লাস্ট সিজনে দেখা গেছে। হয়তো এর থেকে অনেক বেটার কোচ ইস্টবেঙ্গল ডিজার্ভ করে, সেটা অন্য ব্যাপার, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে তিনি খুব খারাপ কিছু না, লাস্ট সিজন থেকেই বলে আসছি। এবার তাকে বাকিটা প্রমাণ করতে হবে যে তিনি ইস্টবেঙ্গলকে এই জায়গা থেকে রিকভারি করাতে পারবেন, তিনি ইস্টবেঙ্গলকে ভালো ছন্দে নিয়ে আসতে পারবেন। এখনও 21টা ম্যাচ বাকি রয়েছে, সেখানে দাঁড়িয়ে তিনি প্রমিসটা রাখবেন আগামী কয়েকটা ম্যাচে, তারপরেই বাকিটা ক্লিয়ার হয়ে যাবে যে তিনি থাকবেন না তিনি চলে যাবেন। দেখা যাক কী হয়। তবে এর বাইরে অন্য কোনো নাম খুব একটা শোনা যায়নি। মাঝপথে খুব হাই প্রোফাইল নাম পাওয়াটাও খুব চাপের ব্যাপার। কাজ চালানোর মতো বা ভালো একটা রেজাল্ট পাওয়ার মতো কাউকে একজনকে হলেই হলো। আর যদি সেটা একজন বাঙালি কোচ হয়, আমার মনে হয় না যে সেখানে খুব একটা আপত্তি থাকার জায়গা থাকবে বলে। শুধু যেটা বললাম যে কনসার্ন একটাই, যে তিনি প্রায় 3 বছরের বেশি সময় কিন্তু কোচিং থেকে বাইরে,
বহু বছর হয়ে গেল তিনি কোচিং থেকে বাইরে, তো সেই জায়গাটা হয়তো ইস্টবেঙ্গল জনতাকে একটু হলেও ভাবাবে। বাকিটা তোমাদের ওপিনিয়ন, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে থাকো। এই ভিডিওটা এই অবধি, ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সাবস্ক্রাইব দ্য চ্যানেল যদি নতুন হয়ে থাকো। থ্যাংক ইউ, গুড বাই অ্যান্ড গুড নাইট।